নমস্কার, আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। প্রতিদিন রাত 8টার মতো আজকেও এলাম একটা এপিসোড নিয়ে। নিশ্চয়ই এপিসোডটা আপনারা এতক্ষণে পোস্টারে দেখেছেন যে কোন বিষয় নিয়ে বলতে এলাম। তবু আবারও বলি যে পশ্চিমবঙ্গের এই যে ফলাফল, এতে কিন্তু দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের ভবিষ্যতের ব্যাপারে প্রশ্নচিহ্ন অবশ্যই দেখা দিচ্ছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। প্রথম যার কথা বলবো তিনি হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, যিনি 5বার বহরমপুর থেকে নির্বাচিত হওয়ার পরে এবারের নির্বাচনে পরাজিত হলেন সুদূর গুজরাটের বাসিন্দা জাতীয় স্তরের ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে, অর্থাৎ তৃণমূলের কাছে। আজকে তার ভবিষ্যৎটা কেন প্রশ্নচিহ্নের মুখে বললাম? কারণ অধীরবাবুই একবার বলেছিলেন যে আমি তো এই কেন্দ্র থেকে জিতবই, যদি না জিততে পারি তাহলে রাজনৈতিক সন্ন্যাস নেব, এবং এমন কি আমি বাদাম অবধি বেচব। তা তিনি বাদাম বেচবেন না লজেন্স বেচবেন সে ব্যাপারে আমি যাব না, সেটা আমার বলা কাজ নয়, সেটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত। তবে আমি এইটুকু বলতে পারি যে এই যে ফলাফলটা হলো, একেবারে পরিষ্কার করে এটা বলা যায় যে কেন্দ্রীয় নেতৃত্বকে অগ্রাহ্য করেই গায়ের জোরে একরকম অধীরবাবু পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট করেছিলেন, বিশেষত সিপিআইএমের সঙ্গে জোট করেছিলেন বলাই ভালো। এবং সেই ক্ষেত্রে তারপরেও যে ফলাফলটা হলো, কোনো মতে ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণে শিবরাত্রির সলতের মতন জ্বললেও অধীরবাবু নিজে পরাজিত হলেন। অর্থাৎ তিনি সাংসদও থাকবেন না, এখন বিরোধী দলের নেতা ছিলেন লোকসভায়, সেটাও থাকবেন না। সবথেকে বড় যেটা ওনার রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্নচিহ্ন দেখা যাবে সেটা হচ্ছে এই আইএনডিআইএ, তার যে দলটা হচ্ছে সর্ববৃহৎ দল এবং আসন সংখ্যার নিরিখেও সবার ওপরে আছে, 99টা আসন পেয়েছে কংগ্রেস। সুতরাং কংগ্রেসের নেতৃত্ব তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করুক আর না করুক, তারা শাসক হোক আর বিরোধী হোক, সময় বলবে। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে জয়রাম রমেশ থেকে কেসি গোপাল বেণুগোপাল থেকে শুরু করে স্বয়ং রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরাও আজকে কিন্তু বর্তমান যে পশ্চিমবঙ্গের সরকার এবং তার নেত্রী তৃণমূল কংগ্রেসের সঙ্গে যথেষ্ট বোঝাপড়া করে চলছিলেন এবং চলছেন, আগামী দিনেও আরও বেশি করে চলবেন। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি যে প্রদেশ কংগ্রেসটা আগামী দিনে মমতা ব্যানার্জির নির্দেশেই চলবে, এবং সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির কথা মানতে বাধ্য হবেন ওই কেন্দ্রীয় নেতৃত্ব, সে আইএনডিআইএ জোট রাখার স্বার্থে হোক, পশ্চিমবঙ্গের আসপেক্টে হোক, কারণ তারা বুঝে গেছেন বামেদের সঙ্গে জোট করে কোনো লাভ নেই। এটা 21-এও প্রতিফলিত হয়েছে, 24-এও প্রতিফলিত হলো। তো এখন এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যথেষ্ট সন্দিহান যে অধীর চৌধুরী প্রদেশ সভাপতির পদটাও থাকবে কিনা। প্রদেশ সভাপতির পদ না থাকাটাই স্বাভাবিক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই চাইবেন না এই বিপুল গরিষ্ঠতা পাওয়ার পরে বহরমপুরের অধীর চৌধুরী তিনি প্রদেশ সভাপতি হয়ে একটা মাথা ব্যথার কারণ হন। স্বাভাবিকভাবেই অধীর চৌধুরীর প্রদেশ সভাপতি থেকে সরে যাওয়াটা হয়তো সময়ের অপেক্ষা। তাহলে তিনি সাংসদও থাকলেন না, তিনি লোকসভার বিরোধী দলনেতাও হতে পারলেন না, এবং প্রদেশ সভাপতি পদটাও চলে গেলে তখন এটা তো বলা যাবে না যে প্রদেশ সভাপতি যিনি ছিলেন অধীর চৌধুরী, তার রাজনৈতিক যে ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। সুতরাং অধীরবাবুর রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যেই থাকবে বলে আমি মনে করি। দ্বিতীয় যে ব্যক্তিটির কথা বলবো সেটা হচ্ছে প্রধান বিরোধী দল পশ্চিমবাংলার বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এই শুভেন্দু অধিকারী একমাত্র কিন্তু মুখ ছিলেন তৃণমূল বিরোধী এই নির্বাচনের ক্ষেত্রে, এবং এই নির্বাচনে শুভেন্দু অধিকারী কিন্তু তার উপরে কেন্দ্রীয় নেতৃত্ব আস্থা রেখে প্রার্থী নির্বাচন থেকে শুরু করে প্রচার থেকে শুরু করে ভোট পরিচালনা সবটাই তার উপরে আস্থা রেখেছিলেন।
কিন্তু শুভেন্দু অধিকারী তার নিজের যে জেলা পূর্ব মেদিনীপুর, তার নিজের যে গড় বলে পরিচিত ওই তমলুক এবং কাঁথি, যেখান থেকে তার ভাই এবং তার পিতৃদেব জয়ী হয়েছিলেন লক্ষাধিক ভোটে, সেখানে কিন্তু কোনো মতে ৬২-৬৪ হাজারে তমলুকে আর ৫০,০০০-এ আপনার কাঁথিতে জয়লাভ করেছেন। এবং লাগোয়া যে আসনগুলো, অর্থাৎ পূর্ব মেদিনীপুর লাগোয়া যে পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহলের যে আসনগুলো, সেগুলো কিন্তু কোনোটাই শুভেন্দু অধিকারী সেভাবে সফল হননি বিজেপির বাক্সে আসনগুলো তুলে দেওয়ার ক্ষেত্রে। এক্সেপশনাল হচ্ছে পুরুলিয়া, তাও সেই জয়টা খুবই দুর্বল জয়। তো যাই হোক, এখন এই শুভেন্দু অধিকারী এই ফলাফলের পরে আজকে দুটো জিনিস ঘটতে পারে। এক হচ্ছে যে মোদি সরকার যদি গঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীর দলের অর্থাৎ বিজেপির একক গরিষ্ঠতা নেই, এটা মাথায় রাখতে হবে। তাকে শরিকদের ওপরে নির্ভর করে চলতে হবে। আর যেটা আন্ডারস্ট্যান্ডিং করতে হতে পারে তলে তলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সুতরাং এই আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে আজকে মমতা ব্যানার্জির অনেক বিষয় বিজেপিকে কিন্তু ঢোক গিলতে হবে। এবং সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী প্রথমত বিরোধী দলনেতা থাকলেও আমি এইটুকু বলতে পারি, কেন্দ্রীয় নেতৃত্বের এই ফলাফলের পরে শুভেন্দুর ওপরে আস্থা কমবে। দ্বিতীয়ত, দলের মধ্যে, রাজ্য বিজেপির মধ্যে দিলীপ ঘোষ এবং তার সতীর্থরা, তার অনুগামীরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন যে এই পরাজয় ওর অন্যতম কারণ হচ্ছেন শুভেন্দু অধিকারী। কারণ তিনি নির্বাচনটা গোটা হাতে নিয়ে পরিচালনা করেছেন। দিলীপ ঘোষের মতন একজন মানুষকে, যার নেতৃত্বে 2019 সালে ইডি, সিবিআই ইত্যাদি সেইভাবে প্রয়োগ না করেও 18টা আসন এই রাজ্য থেকে নিয়েছিল বিজেপি। আজকে সেই দিলীপ ঘোষ মিদনাপুরে যিনি জিতেছিলেন, তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে তাকে বর্ধমান দুর্গাপুরে নিয়ে গিয়ে দাঁড় করানো, যার ফলে কিন্তু মিদনাপুরের সিটটাও পরাজিত হয়েছেন আবার বিজেপি, আবার ওদিকে কিন্তু বর্ধমান দুর্গাপুর আসনটাও পরাজিত হয়েছেন। সুতরাং শুভেন্দুর কাছে অন্তর্দলীয় ক্ষেত্রেও একটা অস্বস্তির বড় কারণ হবে। আমি জানি না শুভেন্দুর মতন একরোখা মানুষ এবং শুভেন্দুর মতন যিনি হচ্ছেন গিয়ে খুব মানে বলতে গেলে বলতে হয় যে সেন্টিমেন্টাল মানুষ, তিনি এই যে বঙ্গ বিজেপির একটা বড় অংশের আঙুল তার দিকে উঠবে, সেটা উনি কিভাবে নেবেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যেভাবে আবদার করে করে তার প্রতি আস্থা থাকার কারণে অনেকগুলো জিনিস তিনি আদায় করেছিলেন, আর হয়তো পারবেন না। সুতরাং রাজনীতিতে শুভেন্দু অধিকারী বিজেপির রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী দলনেতা হিসাবে যে মধ্যগগনে ছিলেন, তার রাজনৈতিক যে শক্তি, এটা তো খর্ব হবেই, পাশাপাশি তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট সন্দিহান। এই দুজনের কথা বললাম, আরও অনেক বিষয় আছে এই ভোটের ব্যাপারে। যখন রেজাল্ট সম্পূর্ণ বেরোবে তখনও যেমন বিশ্লেষণ করব, আগামীকালও আপনাদের কাছে আসবো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। সবগুলো নিয়ে আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আজকের এপিসোড শেষ করছি। আবার দেখা হবে কাল রাত 8টায়।